5 মিনিটের মধ্যে আমার সামনে এই শহরের সকল ক্রিমিনাল ও ক্রাইম ফাইল দেখতে চাই। কথাটি বেশ ধমকের সাথেই বলল সদ্য আগত শহরের নতুন কমিশনার মিস্টার রঞ্জন দাস। নতুন কমিশনারের এরূপ ধমক শুনে অনেকেরই অবস্থা খারাপ হয়ে গেল। 3 মিনিটের মধ্যেই সকল ক্রাইম ফাইল তার সামনে হাজির হয়ে গেল। খানিকটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে দেখতে চোখটা আটকে গেল পৃষ্ঠার নিচের দিকে। এ কি, এই ক্রিমিনালের নামে কোনো কেস ফাইল করা নেই কেন? স্যার, কোন নামে? সুমন। সুমনের নাম শোনা মাত্রই সকলের মুখ শুকিয়ে গেল। কি ব্যাপার, সবাই চুপ কেন? আমার কথার উত্তর দিন। স্যার, এই শহরের লোক সবাই সুমনকে সাপোর্ট করে, তাই তার ক্রাইমের কেউ সাক্ষী দিতে রাজি নয়। তাছাড়া পুলিশ আজ পর্যন্ত সুমনের কোনো ক্রাইমের কোনো প্রমাণ পায়নি, কারণ সুমন কোনো প্রমাণ ফেলে যায় না। আপনি পুলিশ নাকি ক্রিমিনাল? যেভাবে ক্রিমিনালের তারিফ করছেন তাতে মনে হচ্ছে আপনিও ক্রিমিনাল। এ কি, এই নামে দেখছি অনেকগুলো ক্রাইম আছে, কিন্তু কোনো কেস ফাইল তৈরি হয়নি। রাজ। কোন নামে স্যার? রাজ। স্যার, রাজ একজন বড় ক্রিমিনাল। তার বিপক্ষে আমাদের কাছে অনেক প্রমাণ আছে, কিন্তু কেউ ভয় তার বিপক্ষে সাক্ষী দিতে চায় না। কেন, তারও কি জনগণের সাপোর্ট আছে? না স্যার, তবে তার মন্ত্রীদের সাপোর্ট আছে। এই জন্য অনেক ক্রাইম করেও সে বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। আমাদের টার্গেট এই দুজনের উপর। এদের দুজনকে ধরতে পারলে পুরো শহর সন্ত্রাসমুক্ত করতে পারবো। এর জন্য আপনাদের সবার সাহায্য চাই। ইয়েস স্যার, আমরা সর্বোচ্চ চেষ্টা করব। আমরা একটা মিশন শুরু করতে যাচ্ছি, যার জন্য প্রথম 2 গ্যাংয়ে যতজন পারবেন সবাইকে ধরে নিয়ে আসবেন। তারপর জমবে আসল খেলা। ইয়েস স্যার। লেটেস্ট স্টার্ট দ্য মিশন। সারাদিন ধরে শুধু সুমন আর রাজের গ্যাংয়ের যতজনকে পায় সবাইকে ধরে আনে পুলিশ। বিষয়টা সুমনের কানে যায়। ভাই, আমাদের লোকেদের পুলিশ ধরে নিয়ে গেছে। কিসের জন্য? কোনো প্রমাণ আছে? জানি না ভাই, বলেছে সন্ধ্যার মধ্যে থানায় গ্যাং লিডারকে যেতে। সুমন কোনোদিন থানায় যায়নি, আর যাবেও না। তাহলে ভাই, আমাদের লোকজনেদের জামিন করাবেন কিভাবে? এর জন্য অন্য একটা পরিকল্পনা করতে হবে। আচ্ছা, তার আগে বল, কমিশনারের পরিবারে কে কে আছে? কমিশনার, তার স্ত্রী ও 2 মেয়ে। কমিশনারের মেয়েকে কিডন্যাপ করে আন, তাহলে কমিশনার এমনিতে আমাদের লোকদের ছেড়ে দেবে। জি ভাই। অপরদিকে রাজের কানেও যায় বিষয়টা। ভাই, আমাদের কিছু লোক পুলিশের হাতে ধরা পড়েছে। জন্মের পর থেকে এই শালার পুলিশ আমার পিছনে লেগেই আছে। শালাদের কি অন্য কোনো কাজ নেই? যা, ওদের জামিনের ব্যবস্থা কর। ভাই, আপনাকে যেতে হবে থানায়, না হলে ওদের ছাড়াবে না। কিছুদিন শান্তিতে ছিলাম, এই পুলিশ এসে অশান্তি শুরু করে দিল। মন্ত্রীর কাছে ফোন লাগা আর ওদের জামিনের ব্যবস্থা কর। জি ভাই। সন্ধ্যার পরে রাজ থানায় যায় তার লোকদের জামিনের জন্য। স্যার, আমার লোকদের শুধু শুধু ধরে আনার কারণ? রাজ ভাইয়ের সাথে সাক্ষাৎকারের জন্য। স্যার, এই যে জামিনের কাগজ, আমার লোকদের ছেড়ে দেন। এই কনস্টেবল, ওদের ছেড়ে দাও। স্যার, ভালো থাকবেন, আসি। জামিনের জন্য এই ফাইলে আপনার সই লাগবে। এখানে সই করে আপনার লোকদের নিয়ে যান। অতঃপর রাজ তার লোকদের জামিন করে নিয়ে যায়, কিন্তু সুমন এখনো পর্যন্ত থানায় আসেনি। কি ব্যাপার, এই গ্যাংয়ের লিডার কোথায়? স্যার, সুমন ভাই কখনো থানায় আসে না, আমার মনে হয় আজও আসবে না। আজকের মধ্যে যদি থানায় না আসে তবে তার লোক দিয়ে চালান করে দিবেন। স্যার, আজ পর্যন্ত যতবারই সুমন ভাইয়ের লোকজনের ধরা পড়েছে ততবারই সুমন ভাই এমন পরিকল্পনা করেছে যাতে পুলিশ তার লোকদের ছাড়তে বাধ্য হয়। আমার মনে হয় আজও তিনি তেমন কিছু ভাবছেন। কথাটি শেষ হতে না হতেই ফোনটা বেজে উঠল। হ্যালো, কমিশনারের অফিস থেকে বলছি। ফোনটা কমিশনারের কাছে দিন। অতঃপর হাবিলদার ফোনটা কমিশনারের কাছে দিল। কমিশনার স্পিকিং। কেমন আছেন স্যার? ভালো আছি। কিন্তু কতক্ষণ ভালো থাকবেন সেটা নিজেও জানেন না। হাউ ডিয়ার ইউ? কে তুমি? তোমার এত বড় সাহস যে কমিশনারকে ধমক দিচ্ছ? সুমন, সুমন ভাই, চিনতে পেরেছেন? চিনব না কেন? তো তোমার লোকজনকে এখন চালান করে দিব, আর তার সাথে 3rd ডিগ্রি টর্চার দেওয়া হবে। না না না, এই ভুল মোটেও করবেন না। আমাকে ধমক দিচ্ছ? আমি কাউকে ধমক দিই না, যা বলি সেটা করে দেখাই। সেই জন্য বলছি, আমার লোকদের ছেড়ে দিন। কখনো না। স্যার, আপনার একটা পরিবার আছে, সেটা নিশ্চয়ই ভুলে যাননি। এখন যদি আপনার পরিবারের কেউ কিডন্যাপ হয়ে যায়, তারপর কি এই কথাই বলবেন?
অসম্ভব। আমার পরিবারকে আমি সবসময় সিকিউরিটিতে রাখি, কিডন্যাপ হতে পারে না। আপনার আত্মবিশ্বাস ভালো, তবে সুমনের কথা কখনো নড়চড় হয় না। আপনি চাইলে বাসায় কল দিয়ে দেখতে পারেন। রাখছি। কমিশনার কল দিতে যাবে তার আগেই তার স্ত্রী তাকে কল দেয়। হ্যালো, ওগো, রিমিকে তো কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। পাওয়া যাচ্ছে না মানে? সন্ধ্যা হয়ে গেছে, এখনো রিমি বাসায় ফিরেনি। বন্ধুদের সাথে হয়তো ঘুরতে গেছে কোথাও। রিমি তো আর ছোট না। ওর মোবাইলটাও বন্ধ। ভাবছি, আমার খুব টেনশন হচ্ছে। আচ্ছা, আমি খোঁজ নিয়ে দেখছি। স্যার, আপনাকে বিষণ্ণ দেখাচ্ছে কেন? কোনো সমস্যা? আমার মেয়ে এখন বাসায় ফিরেনি, সেজন্য একটু টেনশন হচ্ছে। স্যার, আমার মনে হয় সুমনের গ্যাংয়ের লোক ওকে কিডন্যাপ করেছে। হতে পারে না, সবসময় আমি ওকে সিকিউরিটির মাঝে রাখি। কেউ কিভাবে কিডন্যাপ করবে? স্যার, আমার মনে হয় আপনাকে একবার সুমনের সাথে কথা বলা উচিত। ঠিক আছে, ওকে কল দাও। হ্যালো। কে সুমন? আরে স্যার, আপনার গলার স্বর একটু ঠান্ডা লাগছে। পরিবারের কেউ বাসায় ফিরেনি? হ্যাঁ, আমার মেয়ে রিমি এখনও বাসায় ফিরেনি। আপনার মেয়ের নাম রিমি। চিন্তা করবেন না, আপনার মেয়ে এখন আমার কাছে সেভ আছে, কিন্তু কতক্ষণ সেভ থাকবে বলতে পারছি না। ইউ ইডিয়েট! আমার মেয়েকে কিডন্যাপ করার সাহস পেলে কোথায় থেকে? স্যার, আমি আগেই বলেছি, আমি যা বলি সেটাই করে দেখাই। আপনি যদি আমার লোকদের ছেড়ে দেন, তবেই আপনার মেয়ে সশরীরে বাসায় যাবে। এখন ভেবে দেখুন আপনি কি করবেন। দেখো, আমার মেয়ের কিছু করো না, আমি তোমার লোকদের ছেড়ে দিচ্ছি। স্যার, আপনি খুব বুদ্ধিমান। গুড লাক, ভালো থাকবেন। এই সুমনের লোকদের সবাইকে ছেড়ে দাও। কিন্তু স্যার। কোনো কিন্তু নয়, ইটস মাই অর্ডার। ইয়েস স্যার। অপরদিকে এই আবির, এদিকে আয়। জি ভাই। যা, কমিশনার মেয়েকে দিয়ে আয়। কি বলেন ভাই? আপনি কিডন্যাপ করলেন আর দিতে যাব আমি? যদি আমাকে আটকে দেয়? এত ভয় তোর? গাড়ি বের কর, আমিই যাচ্ছি। গাড়িতে করে রিমিকে দিতে যাচ্ছিল সুমন, কিন্তু মাঝপথে। এক্সকিউজ মি। ও হ্যালো, আপনাকেই বলছি। আমাকে? হ্যাঁ, আপনাকে। বলো। আমার না খুব খিদে লেগেছে, আর খিদে লাগলে আমি থাকতে পারি না। তো আমি কি করতে পারি? সামনের ওই রেস্টুরেন্টে একটু থামাবেন? না না, তোমাকে সরাসরি তোমার বাসায় দিয়ে আসতে হবে। প্লিজ থামান, প্লিজ প্লিজ। ওকে, তুমি গাড়িতে থাকো, আমি খাবার কিনে আনছি। অতঃপর সুমন রেস্টুরেন্টে গিয়ে খাবার কিনে আনে। আপনি খাবেন না? না, তুমি খাও। আচ্ছা, আপনারা আমাকে কিডন্যাপ করেছিলেন কেন? সেটা তোমার বাবার কাছে জানতে পারবে। আপনি কি কিডন্যাপার? তোমার মুখটা একটু বন্ধ রাখবে? আপনার তো অনেক ক্ষমতা, কিন্তু বাস্তবে আপনি অনেক ভীতু। তোমার বাসার সামনে চলে এসেছি, নামো। এগুলো খেতে পারেনি, এগুলো নিয়ে যান। এগুলো খাবেন আর একটু সাহসী হবেন। উফ, ডিসকাস্টিং। পরের দিন রিমি ভার্সিটিতে গিয়ে বেশ কিছু অস্বস্তিকর প্রশ্নের সম্মুখীন হয়। ছেলেটা কে রে রিমি? কোন ছেলেটা? ওই যে কালকে যার গাড়িতে তোকে দেখলাম। দেখ, ফাজলামি করবি না। ফাইজলামের কি হলো? তোর জন্য দেখলাম রেস্টুরেন্ট থেকে খাবার কিনলো। তুই দেখলি কিভাবে? আমি আর আবে রেস্টুরেন্টে গিয়েছিলাম, বের হবার সময় দেখলাম তুই ওই ছেলেটার গাড়িতে বসে আছিস। ও, কে রে ওটা? দেখতে বেশ হ্যান্ডসাম। সুমন ভাইয়ের নাম শুনেছিস? হ্যাঁ, এই শহর নাকি তার কথাতে চলে। তুই কালকে যাকে দেখেছিস ওটাই সুমন। বলিস কি? অমন একটা সাংঘাতিক লোকের সাথে তুই কি করছিলি? আমি কি ইচ্ছে করে গেছি? আমাকে কিডন্যাপ করা হয়েছিল। কি সাংঘাতিক ব্যাপার! আমাকে তো আগে বলিস নাই। কিসের জন্য কিডন্যাপ করেছিল তোকে? জানি না। এসব ব্যাপারে নাক না গলানোই ভালো। আচ্ছা, সুমন ভাইয়াকে সবাই ভয় পায় কেন? শুনেছি সে নাকি বিরাট বড় ডন। ডন না ছাই, ভীতু একটা। কালকে নিজের ইশারাতেই ঘুরিয়েছি। মনে থাকলে আমাকে আর কিডন্যাপ করার কথা ভুলেও ভাববে না। আচ্ছা, একটা কথা বলবি? কি কথা? সুমন ভাইয়া কি সত্যিই হ্যান্ডসাম? অবশ্যই, একদম বলিউডের হিরোদের মতো। আমি একটা বিষয় বুঝলাম না। ওর মধ্যে সুন্দর একটা মন আছে, আর মানবতাও আছে, কিন্তু ভিলেনদের তো মন থাকে না। বাপ্পা, সত্যি করে বলতো কি হয়েছে তোর? আমার আবার কি হবে? কিছু একটা হয়েছে। প্রেমে ঠেমে পড়ে যাসনি তো? যা, কি যে বলিস। অপরদিকে ভাই, আপনার সাথে একটা লোক দেখা করতে এসেছে। কে?
চিনি না ভাই। গিয়ে বল এখন ভাই মিটিংয়ে আছে। বলেছি, তবু লোকটা দেখা করতে চাই। আচ্ছা 5 মিনিট লোকটাকে বসতে বল, আমি মিটিং শেষ করে আসছি। কোথায়, কে আমার সঙ্গে দেখা করতে এসেছে? ভাই এই যে এই লোকটা। বলুন কি বলতে চান? ভাই আপনার অনেক নাম শুনেছি, আপনার কাছে একটা ন্যায় বিচার চাইতে এসেছি। বলুন। স্যার, আমার একটা মেয়ে আছে, মেডিকেলে পড়ে। কিছুদিন ধরেই আমার মেয়েকে রাজের ভাই মিরাজ কুপ্রস্তাব দিচ্ছিল। আজ যখন আমার মেয়ে তাদের প্রস্তাবে রাজি না হয়, তখন তারা আমার মেয়ের উপর অ্যাসিড ছুঁড়ে মারে। আপনি থানায় কেস করেননি? থানায় গিয়েছিলাম, কিন্তু পুলিশ রাজের ভাইয়ের বিপক্ষে মামলা নেবে না। তখন ওখানকার একজন হাবিলদার আপনার কথা বলল, আমাকে ন্যায় বিচার দিন। এই নীল। জি ভাই। এই মিরাজের বাচ্চাকে আমার সামনে ধরে নিয়ে আয়। জি ভাই, এক্ষুনি ধরে আনছি। অতঃপর সুমনের লোক গিয়ে মিরাজকে ধরে আনে। যখন মিরাজের জ্ঞান ফিরল, এই কে তোরা? তোদের এত বড় সাহস? তোরা জানিস আমি কে? তুই যে হোস না কেন, তুই আমার কিছুই করতে পারবি না। সুমন ভাই আপনি? দেখো সুমন, যদি ভালো চাস আমাকে ছেড়ে দে। নিজের ভালো সুমন কখনো চায় না। আমার ভাই জানতে পারলে তোকে কুত্তার মতো মারবে। সুমন কাউকে ভয় পায় না। চল ফোন কর তোর ভাইকে। অতঃপর মিরাজ রাজকে কল দিল। হ্যালো ভাই আমাকে বাঁচা, এরা আমাকে মেরে ফেলবে। কার এত বড় সাহস? আমার নাম বল, দেখবি ছেড়ে দিবে। মিরাজের থেকে ফোনটা কেড়ে নিয়ে, রাজ তোর দাদাগিরির দিন শেষ। কে? সুমন? ঠিক ধরেছিস। দেখ সুমন, আমার ভাইকে ছেড়ে দে, নইলে তোকে কি করব তা তুই নিজেও জানিস না। আরে কুত্তার মতো ঘেঘো বন্ধ কর। যদি তোর ভাইকে জীবিত দেখতে চাস তবে 10 মিনিটের মধ্যে রয়্যাল গার্ডেনে আয়। তোর মরণের চুলকানি উঠছে, আমি তোর মরণ লাগাই দিব। আমি এসে তোকে মেরে আমার ভাইকে নিয়ে যাব। আয় তাড়াতাড়ি, আমি তোর জন্য অপেক্ষা করছি। 10 মিনিট পর। এই সুমন, তোর সাথে আমার কিসের শত্রুতা? তুই আমার ভাইকে ধরে এনেছিস কেন? এত চিল্লাচ্ছিস কেন? কাছে আয়, আস্তে আস্তে ডিল কর। দেখ আমার ভাইকে ছেড়ে দে, ছোট আশিস তোকে মাফ করে দিব। তোর ভাই একটা মেয়ের উপর অ্যাসিড ছুঁড়েছে, এবার বল ওকে আমি কি করব? এই মেয়ে কি তোর বোন লাগে? তোর এত দরদ হচ্ছে কেন? হ্যাঁ, ওই মেয়েই আমার বোন। তোকে এখানে ডেকেছি কেন জানিস? কেন? যাতে তুই তোর ভাইয়ের শাস্তি নিজের চোখে দেখতে পারিস। দেখ সুমন, তোর ভালোর জন্য বলছি, আমার ভাইকে ছেড়ে দে। তোর তো অনেক ক্ষমতা, যদি সত্যি তোর ক্ষমতা থেকে থাকে তবে তোর ভাইকে বাঁচা। আমার ভাইকে ছেড়ে দে, বিনিময়ে তুই যা চাস পাবি। তোর ভাইকে ওই মেয়েটাকে বিয়ে করতেই হবে যার উপর অ্যাসিড ছুঁড়েছে। সুমন, তুই আমার ভাইকে ছেড়ে দে, আমি তোকে নিজে এই শহরে মেয়র বানিয়ে দিব। তোর এইসব ঘেউ ঘেউ শোনার জন্য এখানে ডাকিনি, যেটা দেখার জন্য এসেছিস সেটা দেখে যা। নীল, ওর হাতটা ভেঙে ফেল, যাতে আর কোনো মেয়ের দিকে অ্যাসিড ছুটতে না পারে। জি ভাই। সুমন ছেড়ে। রাজের কথা শেষ হওয়ার আগেই নীল অন্যরা হকি স্টিক দিয়ে মিরাজের হাতের উপর পিটিয়ে হাতটা ভেঙে দিল। মিরাজের চিৎকারে পুরো ঘরটা কেঁপে উঠল। অপরদিকে রাজের কিছুই করার থাকলো না, সে শুধুই দর্শক। সুমন, তুই বড় ভুল করলি। রাজের সাথে শত্রুতার ফল ভালো না। এই শত্রুতার পরিমাণ তোর জীবন দিয়ে চুকাতে হবে। কাকে তুই ভয় দেখাচ্ছিস? যে প্রতিদিন মৃত্যুকে নিয়ে খেলা করে তাকে তুই মৃত্যুর ভয় দেখাস? আমার ভাইকে মারার পরিণাম তোর মৃত্যু হয়ে আসবে। আরে ঘেউ ঘেউ না করে এই কুলাঙ্গারকে নিয়ে হাসপাতালে ভর্তি কর, বেশি দেরি হলে আর বাঁচবে না। অতঃপর মিরাজকে হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা এখন একটু আশানুরূপ। ডাক্তার, আমার ভাইয়ের অবস্থা এখন কেমন? ভয়ের কিছু নেই, সে এখন বিপদমুক্ত। তবে কি? তার হাতের হাড় অনেক খারাপভাবে ভেঙে গেছে। এ জাতীয় ভাঙা থেকে ক্যান্সার হতে পারে, তাই তার হাড়টি কেটে ফেলা হয়েছে। কি? তোর এত বড় সাহস, তুই আমার ভাইয়ের হাত কেটে ফেলেছিস? দেখুন, আপনি শান্ত হন, এছাড়া আমাদের কাছে আর কোনো উপায় ছিল না। ভাই ডাক্তার ঠিকই বলেছে, আপনি একটু শান্ত হন আর ভাবুন যে আপনার ভাইয়ের এই অবস্থা করেছে তাকে কি করবেন। তুই ঠিক বলেছিস। এই ডাক্তার, এখান থেকে যা। ভাই সুমনের পাখনা বেড়ে গেছে, ওর পাখনাটা ভেঙে দিই। ওর পাখনা ভাঙা এত সহজ না।
আমরা ওর কিছুই করতে পারবো না। ওকে শেষ করতে ভিন্ন কিছু ভাবতে হবে। হ্যাঁ ভাই, ঠিক বলেছেন। শোন, আমি যেভাবে বলি সেভাবে কাজ করবি। বলেন। তুই টাকা দিয়ে ওর ডান হাতকে কিনে নিবি। কি নাম যেন ওর? ভাই ওর নাম নীল। প্রথমে ওকে টাকার লোভ দেখাবি যাতে ও সুমনকে আমাদের কাছে এক লাইনে দেয়। কিন্তু ভাই, মিরাজ ভাইয়ের হাতটা তো ভেঙেছে ওই শালা নীল, ওরে কি কিছু করবা না? আরে আমার কথা এখনো শেষ হয়নি, আগে শুন। বলেন। যখন ও আমাদের কাছে সুমনকে এনে দিবে, তারপর ওকে টাকা দেওয়ার কথা বলে আমাদের গোডাউনে নিয়ে যাবি। তারপর যেভাবে আমার ভাইকে মেরেছে সেভাবে ওকেও মারবি, কিন্তু যেন না মরে। মারতে মারতে মরেও যেতে পারে, কিন্তু আপনি বলেছেন ওকে বাঁচিয়ে রাখতে। শোন, যতদিন না পর্যন্ত আমার ভাই সুস্থ হচ্ছে ততদিন ওকে শাস্তি দিবি, তিলে তিলে মারবি। যেদিন আমার ভাই সুস্থ হয়ে যাবে সেদিন হবে ওর শেষ দিন। জি ভাই। যত টাকা লাগে ওকে দিবি, তবুও ও যেন না করতে না পারে। ঠিক আছে। যা, কাজে লেগে পড়। সুমন এবার বুঝবে রাজের সাথে শত্রুতার আসল পরিণাম। অপরদিকে ইদানিং রিমি কেমন যেন উদাসীন হয়ে পড়েছে। চোখ বন্ধ করলেই যেন সেদিনের কিডন্যাপের ছবি ভেসে উঠছে তার সামনে। সেদিনের পর থেকে সুমনের কথা সে এক মুহূর্ত ভুলতে পারেনি। তার এমন কেন লাগছে? তবে কি সে শহরের সবচেয়ে বড় গ্যাংস্টার কিংকে ভালোবেসে ফেলেছে? কি করে সম্ভব এটা? এটার উত্তর সে নিজেও জানে না। তার ঘোর কাটল তার অন্য এক বান্ধবী চৈতির ডাকে। রিমি, এই রিমি। কে কে? আমি। ও তুই? আচ্ছা, তুই সারাক্ষণ এত কি ভাবিস বলতো? বেশ কিছুদিন ধরেই এটা লক্ষ্য করছি। না রে, কিছু না। কিছুটা একটা হয়েছেই, আমাকে বল। আচ্ছা, আমার একটা প্রশ্নের উত্তর দিতে পারবি? বল। ধর, একটা মেয়ের চোখ বন্ধ করলেই একটা ছেলের মুখ ভেসে ওঠে, তাহলে এটাকে কি বলা যাবে? এটা তো অবশ্যই ভালোবাসা, কারণ যাকে ভালোবাসা যায় তাকে সবসময় মনে রাখা যায়। যদি ছেলেটা কোনো বড় ধরনের গ্যাংস্টার হয়? ভালোবাসা তো ভালোবাসাই, সেটা তো যে কারোর সাথেই হতে পারে। তার মানে? এই দাঁড়া, তোর মতিগতি ভালো ঠিকছে না। প্রেমে টেমে পড়ে যাসনি তো? হয়তো হ্যাঁ, অথবা না। মানে আর কি। চল বাসায় যাই। এভাবে কেটে যায় কিছুদিন। একদিন রাজের লোক দেখা করতে যায় নীলের সাথে। কিরে রাজের কুত্তা, আমাকে খুঁজছিস কেন? ভাই, আপনার জন্য একটা অফার আর বড় একটা গিফট পাঠিয়েছে। কি গিফট? আপনার জন্য 50 কোটি টাকা। এত টাকা আমার জন্য? তবে একটা শর্ত আছে। কি? সুমনকে একা আমাদের কাছে নিয়ে আসতে হবে। যা ভাগ, তোদের মতো আমি বিশ্বাসঘাতক না। ভেবে দেখুন। আরে যা যা। 50 কোটি টাকা, আপনি রাতারাতি বড়লোক হয়ে যাবেন। সত্যিই তো? সুমন আপনার জন্য কিছু করতে পেরেছে? কিছুই না। সত্যিই তো? আমাদের সাথে হাত মেলান, এতে আপনারই লাভ। আমার লাভ? সুমন যদি মারা যায় তবে আপনি রাতারাতি নীল থেকে নীল ভাই হয়ে যাবেন। পুরো শহর কাঁপবে আপনাকে দেখে। সত্যিই তো? আমি শুধু শুধু সুমনের গোলামি খাচ্ছি। এখানে 10 কোটি টাকা আছে, এটা রাখুন, বাকিটা কাজের পরে পাবেন। দে, আমিও কোটিপতি হয়ে যাব, সবাই আমাকে দেখে ভয় পাবে। কালকে ঠিক সন্ধ্যা 7টার পরে সুমনকে নিয়ে রূপসা ব্রিজের ওপর নিয়ে চলে আসবেন। আরে যা তোরা, কোনো চিন্তা করিস না। পরের দিন নীল সুমনকে বিভিন্ন কথার ফাঁদে ফেলে। ভাই, ওই ইন্ডিয়ান গ্যাং আপনার সাথে মিটিং করতে চায়। ওদেরকে বলে দে আমি কোনো অস্ত্র ব্যবসায়ীদের পক্ষে না। বলেছি, এরা বলেছে এরা নাকি অন্য বিষয়ে কথা বলতে চায়। কখন মিটিং ডেকেছে? সন্ধ্যার পরেই। কোথায়? ব্রিজের উপর। ব্রিজের উপর কেন? সন্ধ্যার পরে ওই ব্রিজটা একদম ফাঁকা থাকে, তাই মনে হয় তখনই মিটিং করতে চায়। ব্যাপারটা একটু ঘাপলা আছে, তা না হলে ব্রিজে ওখানে মিটিং ডাকবে কেন? আরে ভাই, আপনি শুধু শুধুই ভয় পাচ্ছেন। আচ্ছা, ওদের বলে দিস আমি যাব, কিন্তু কোনো অবৈধ ব্যবসা করতে দিব না। জি ভাই। সন্ধ্যার পরে সুমন আর নীল যায় ব্রিজের ওপরে একটা মিটিংয়ের জন্য, কিন্তু সেখানে কেউ ছিল না। কিরে, এখানে তো কেউ নেই। মনে হয় আসতে দেরি হচ্ছে।
যা গিয়ে দেখে আয়। আপনি গাড়িতে বসুন, আমি দেখে আসছি। অতঃপর নীল গাড়ি থেকে নেমে রাজের লোকদের ডেকে আনলো। ভাই, ওরা চলে এসেছে, আপনি এবার যান। তুই গাড়িতে থাক, আমি গিয়ে দেখে আসছি। আর আমার বন্দুকটা দে। ভাই, বন্দুক নিয়ে কি করবেন? আমি তো আছি। তুই থাক, আমি আসছি। অতঃপর সুমন গাড়ি থেকে বেরিয়ে কিছু দূর গিয়েই রাজ ও তার দলবলকে দেখতে পায়। সে বিস্মিত হয়ে ওঠে। ওয়েলকাম সুমন ভাই, ওয়েলকাম। রাজ, তুই এখানে? তোকে মারার জন্য এসেছি। কিন্তু আমি যে এখানে এসেছি সেটা তুই জানলি কিভাবে? রাজের অজানা কিছুই নয়। বল, মৃত্যুর আগে তোর শেষ ইচ্ছা কি? আমাকে একবার আমার গাড়িতে যেতে দে। যা, তবে ভাবিস না তুই পালাতে পারবি। অতঃপর সুমন দৌড়ে গাড়ির কাছে যায়, কিন্তু গাড়িটা ভিতর থেকে লক। নীল, গাড়ি থেকে আমার AK-47টা দে তো। ভাই, মরার আগে কেউ কি বন্দুক চায়? এসব তুই কি বলছিস? আরে, কতকাল আপনার গোলামি করব, তাই ভাবলাম রাজের কাছে আপনাকে নিয়ে আসি। আপনি মরলে আমারই তো লাভ। তোকে আমি ভাই ভেবেছিলাম, আর তুই? আমাদের এই লাইনে কিসের ভাই? যার হাতে অস্ত্র থাকে সেই সবার ভাই। কথাটি বলেই নীল গাড়ি থেকে বেরিয়ে সুমনের বুকের উপর লাথি মারল, আর সুমন রাস্তার উপরে ছিটকে গিয়ে পড়ল। কিরে সুমন, সেদিন তো খুব বড় বড় কথা বলেছিলি, আজ বাঘ থেকে বিড়াল হয়ে গেলি কেন? সুমন কখনো বিড়াল হয় না। সেদিন বলেছিলি না আমাকে নাকি কুত্তার মতো মারবি, আজকে দেখ কে মরে কুত্তার মতো। আমি যদি মরেও যাই তবুও আমার কষ্ট নেই, কারণ আমাকে মারতে তোকে ছলনা করতে হয়েছে। এই, কে আসছিস? ওকে ব্রিজের সাথে বেঁধে ফেল। অতঃপর দুজন গিয়ে সুমনকে বেঁধে ফেলল। দেখ সুমন, নিজের মৃত্যুকে সামনে থেকে দেখ। মৃত্যুকে সুমন ভয় পায় না। তবে প্রস্তুত হ মরার জন্য। ভাই, আমি নিজে হাতে সুমনকে মারবো। দেখ, তোর নিজের লোকই তোকে মারতে চায়, নিজের লোকের হাতে মরবি তুই। নিজের লোকের হাতে মরলে একটু শান্তি পাবো, তবুও তোর মতো একটা পশুর হাতে মরবো না। নীল গুলিতে ওর বুক ঝাঁঝরা করে দে, শালার বড় বড় কথা। অতঃপর দুজন গিয়ে সুমনকে বেঁধে ফেলে। কথাটি বলা মাত্র নীল সুমনের উপর গুলি চালালো, আর সুমনের দেহটা আস্তে করে পড়ে গেল ব্রিজের উপর। ভাই, সুমন মরে গেছে। দেহটা নদীতে ফেলে দে, কুমিরে খেয়ে ফেলুক। জি ভাই। আজ থেকে শহরে শুধুমাত্র রাজ ভাইয়ের রাজত্ব চলবে। আর আমি? তোকেও তোর পুরস্কার দিব, চল আমার সাথে। সুমনের লাশটা নদীতে ফেলে চলে যায় রাজের লোকেরা। ভেবেছিল সুমন মরে গেছে, কিন্তু না, সুমন ফিরে আসবে অন্য এক সুমন ভাই হয়ে। সুমনের মৃত্যুটা আকস্মিকভাবে হলেও খবরটা ছড়াতে বেশি দেরি হয়নি। সুমনের মৃত্যুতে সবচেয়ে বেশি লাভ নীলের, কারণ সে এখন গ্যাং লিডার। কিন্তু নীল নিজেও জানতো না যে তাকে শুধুমাত্র ব্যবহার করা হয়েছে। যখন সে বিষয়টা জানতে পারে তখন অনেক দেরি হয়ে গেছে। ভাই, কেমন আছেন? আরে নীল ভাই যে, কি যে বলেন, এ তো সবই আপনারই দান। ভাই, আমাকে ডেকেছিলেন? হ্যাঁ, তোর বাকি টাকা নিবি না? হ্যাঁ অবশ্যই, সেই জন্যই তো সব কাজ ফেলে চলে আসলাম। এখন থেকে তোকে আর কোনো কাজ করতে হবে না। ঠিক বুঝলাম না, কাজ না করলে খাবো কি? মরা মানুষের আবার খাবার লাগে নাকি? মানে, আমি তো জীবিত একজন মানুষ, আমার তো খাবার লাগবেই। তোরে আর কষ্ট করে কাজ করতে হবে না, এখন তোকে পাঠিয়ে দিব একদম শান্তির দেশে। মানে? এখন তুই মরবি নীল। ভাই, আপনার কি হলো? এমন করছেন কেন? শালা, সেদিন সুমনের কথাতে আমার ভাইকে মেরেছিলি, আজকে তোকে মেরে আমি সেই প্রতিশোধ নিব। ভাই, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দিন। মাফ তোকে করবে উপরওয়ালা, আমি তোকে তার কাছে পাঠানোর ব্যবস্থা করছি। ভাই, আমি বাঁচতে চাই। তোকে তো বাঁচতে দেওয়া যাবে না, মরতে হবে তোকে। ভাই, একটা সুযোগ দেন। শালা, তোকে বিশ্বাস করা আর একটা কালসাপকে বিশ্বাস করা সমান কথা। সুমন তোকে ভাই ভেবেছিল,
তাকে তুই মারতে পারলি, আর আমাকে কি তুই ছাড় দিবি? তার ভরসা কি? ভাই আমার টাকা পয়সা কিচ্ছু চাই না, শুধু বাঁচতে চাই, আমাকে যেতে দিন। এখান থেকে শুধুমাত্র একটা জায়গাতেই যাওয়া যায়। সুমনকে যেখানে পাঠিয়েছি তোকেও সেখানে পাঠাবো। আমি বাঁচতে চাই। তোকে আমি টাকা দিয়েছিলাম কেন জানিস? না। যাতে তুই সুমনকে নিরস্ত্রভাবে আমাদের হাতে তুলে দিতে পারিস, কারণ সুমনকে মারা ছিল অসম্ভব। ভাই সুমন তো মরেই গেছে, এবার আমাকে যেতে দিন। আরে তোকে যেতে দিলে কি শহরের লোক আর আমাকে ভয় পাবে? এই ওকে ততক্ষণ পর্যন্ত মারতে থাকবি যতক্ষণ না পর্যন্ত আমার ভাই সুস্থ হয়ে ওঠে, কিন্তু ওকে মেরে ফেলিস না, ওর মৃত্যু আমার ভাইয়ের হাতেই লেখা। এদিকে রিমি ক্যাম্পাসে বসেছিল, ঠিক সেই সময় তিথি ছুটে এলো। কে রে, এভাবে দাঁড়িয়ে আছিস কেন? দোস্ত, শহরে তো একটা বিশাল বড় হাঙ্গামা হয়ে গেছে। কি হয়েছে? সুমন ভাইয়ের নাম শুনেছিস? ওই যে গ্যাংস্টার কিং সুমন? হ্যাঁ, সুমন ভাই খুন হয়েছে। শহরের মানুষ এই নিয়ে বলা বলি করছে। কি বলিস যাতা? যাতা নয়, এই দেখ খবরের কাগজেও সেটাই লেখা। আরে সত্যিই তো, কিন্তু এত বড় একজন গ্যাংস্টার খুন কিভাবে হতে পারে? দোস্ত, যা হয়েছে ভালোই হয়েছে, এবার লোকজন একটু শান্তি পাবে। লাশের ছবি দেওয়া নেই কেন? শুনেছি তার লাশ নাকি খুঁজেই পাওয়া যায়নি। তার মানে সুমন এখনো বেঁচে আছে, যেখানেই হোক বেঁচে আছে। অপরদিকে সমীর বাবুর ছেলে আরফিনের মৃত্যুর আজ 5 দিন হয়ে গেল। ঢাকা থেকে আসার পথে লঞ্চ ডুবিতে মরে গেছে আরফিন। একমাত্র ছেলের মৃত্যুতে সে খুবই বিচলিত। আজকে তার ছেলের আত্মার মুক্তির জন্য শেষ কার্য করা হচ্ছে। হঠাৎ করে নদীর পাড় থেকে একজন জেলের ডাক শোনা গেল। সাহেব, এখানে আসুন, দেখে যান। অতঃপর সমীরবাবু সেখানে চলে গেল। বলা বাহুল্য, সবাই তাকে অনেক শ্রদ্ধা করে। কি হয়েছে সাহেব? এই যে দেখুন, একটা লাশ। দেখি লাশটা সোজা করো তো। লাশটা সোজা করতেই ভেসে উঠলে ঠিক তার ছেলের মতো একজনের মুখ। সাহেব, এই যে দেখছি আমাদের ছোট সাহেব। কিন্তু ও তো লঞ্চ ডুবে মরে গেছে, তাহলে ও এখানে এলো কিভাবে? সাহেব, ও তো এখনো বেঁচে আছে। কি বলিস? তাড়াতাড়ি গাড়িতে ওঠা, ওকে হাসপাতালে নিতে হবে। অতঃপর হাসপাতালে নিয়ে যাওয়া হয় সুমনকে। সে এখন গ্যাংস্টার কিং সুমন নয়, সে এই গ্রামের মহাজনের ছেলে আরফিন। হাসপাতালের ডাক্তারের থেকে জানতে পারে তার শরীর থেকে 3টে গুলি পাওয়া গেছে। এখন সে বুঝতে পারে এ তার ছেলে সুমন নয়, অন্য কেউ। 2 দিন পরে যখন তার জ্ঞান ফিরল। এখানে রোগীর পরিবারের কে আছে? জি আমি। আপনি কি সমীর বাবু? জি। রোগীর জ্ঞান ফিরেছে, আপনি চাইলে দেখা করতে পারেন। ধন্যবাদ ডাক্তার। তবে একটা সমস্যা হয়ে গেছে। কি সমস্যা? রোগীর পূর্বের কিছু মনে নেই। আপনি এখন তাকে যা বলবেন সে সেটাই বিশ্বাস করবে। এখন আপনি কি পরিচয় দিবেন সেটা আপনার বিষয়। জি, আমি কি এখন ভেতরে যেতে পারি? অবশ্যই। অতঃপর নিজের মনের সাথে যুদ্ধ করে ভিতরে ঢুকলো সমীর বাবু। কি পরিচয় দেবে সে এই অপরিচিত ছেলেটাকে, যার পূর্বের স্মৃতি কিছুই মনে নেই? এসব ভাবতে ভাবতেই মাথার কাছে গিয়ে ডাক দিল, আরফিন। আরফিন কে? তোমার নাম আরফিন? আপনি কে? আমি তোমার বাবা। ও, আমি এখন কোথায়? তুমি এখন হাসপাতালে। হাসপাতালে কেন? তোমার অ্যাক্সিডেন্ট হয়েছিল। কিভাবে? তোমার কি কিছুই মনে নেই? না, আমার কিছুই মনে পড়তেছে না। আচ্ছা, এতদিন আমায় দেখতে আসেনি কেন? আমি তো প্রতিদিনই আসি। মা আসেনি? তোমার মা তো সেই কবেই আমাদের ছেড়ে চলে গেছে না ফেরার দেশে। উফ, আমি কিছুই মনে করতে পারছি না কেন? আমার মাথা এত যন্ত্রণা করছে কেন? তোমার এখন বিশ্রামের প্রয়োজন, তুমি এখন বিশ্রাম করো, কেমন? আচ্ছা। অতঃপর সমীরবাবু সুমনকে তার ছেলের পরিচয় দিল, কারণ সুমনের কিছুই মনে ছিল না। এতে কি সে ভুল করলো? এর উত্তর সে নিজেও জানে না। 7 দিন পরে সুমনকে হাসপাতাল থেকে বাড়িতে আনা হলো। সুমন এখন এক অন্য পৃথিবীতে, যেখানে কোনো মারামারি মাস্তানি নেই, আছে শুধু ভালোবাসা। আর এই পৃথিবীতে তার নাম আরফিন। এভাবেই কেটে গেল কিছুদিন। গ্রামের সবাই আরফিনকে এখন অনেক শ্রদ্ধা করে ও ভালোবাসে। একদিন সে নদীর পাড়ে বসেছিল, হঠাৎ একজন তাকে পিছন থেকে ভয় দেখালো। সেটা একজন মেয়ে। ভাও,
কে 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 আমি। কে আপনি? আমাকে চিনলে না? না তো। মজা করছো? আমার খেয়ে দিয়ে কাজ নেই, আমি যাব আপনার সাথে মজা করতে, তাই না? তোমার কি কিছুই মনে নেই? আজব তো, জীবনে আজকে প্রথম আপনাকে দেখলাম। বললেই হলো, গত 6 মাস ধরে আমার পিছু পিছু ঘুরলে আর এখন বলছো চিনি না। মাথায় কি সমস্যা আছে আপনার? সমস্যা আমার না, সমস্যা হচ্ছে তোমার। যখন পাত্তা দিচ্ছিলাম না তখন তো ঠিকই ঘুরতে, আর এখন অবহেলা করছো। দেখুন, আমি আপনাকে চেনা তো দূরের থাক, আপনার নামটা পর্যন্ত যাই না। বুঝেছি, শহরে গিয়ে আমার থেকে ভালো কাউকে পেয়েছো, এই জন্য ভাব দেখাচ্ছ। দেখুন আন্টি, আপনি শুধু শুধু পেঁচাল পাচ্ছেন। আমি খুব খুশি হব যদি আপনি আমাকে একটু একা থাকতে দেন। ওই, আমি তোর কোন কালের আন্টি লাগি? আপু প্লিজ যান। থাক, তোমাকে আর করতে হবে না, আমি চলে যাচ্ছি। অতঃপর মেয়েটি চলে গেল। এই মেয়েটির নাম রূপা। রূপার জন্য আরভিন প্রায় পাগল ছিল বলা চলে, কিন্তু আরভিনের এমন ব্যবহারে রূপা অনেক কষ্ট পেয়েছে, কিন্তু সে তো সত্যিটা জানেই না। পথিমধ্যে রূপার সাথে দেখা হলো আরভিনের জিগার দোস্ত নিলয়ের সাথে। নিলয় ভাইয়া? হ্যাঁ বলো। আচ্ছা, আপনার বন্ধুর কি হয়েছে বলুন তো? কেন বলো তো? দেখলাম নদীর পাড়ে বসে আছে, আমি আগবাড়ি গিয়ে কথা বললাম আর উনি আমাকে চিনতেই পারলো না। বিষয়টা আমিও খেয়াল করেছি, প্রথমে আমাকেও চিনতে পারছিল না। তুমি মনে হয় একটা কথা জানো না। কি কথা? আরফিনের পুরনো স্মৃতি কিছুই মনে নেই, সে স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে। কি বলছেন এসব? ঠিকই বলছি, কিছুদিন আগে একটা ফেরি দুর্ঘটনার কথা শুনেছো? হ্যাঁ শুনেছিলাম দুর্ঘটনার পর নাকি আরফিনকে খুঁজে পাওয়া যায়নি, কিন্তু ও তো দেখলাম নদীর পাড়ে বসে আছে। ঠিকই ধরছো, ওই দুর্ঘটনার পর থেকে আরফিনের স্মৃতিশক্তি হারিয়ে গেছে। এখন যে ওকে যেটা বলবে সে সেটাই বিশ্বাস করবে। তার মানে আমি ওকে ভুল বুঝেছিলাম। আচ্ছা, আমি যদি আমার পরিচয় ওকে বলি, ও কি আমায় চিনতে পারবে? অবশ্যই চিনবে, তুমি কি ওকে পরিচয় দাওনি? ও আমাকে চিনতে পারছিল না, তাই আমি রাগ করে চলে এসেছি। আচ্ছা, আমি ওকে তোমার কথা বলে দেবো। থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা, ওকে যেন কোথায় দেখেছো? নদীর পাড়ে। আচ্ছা, তাহলে আমি যাই, দেখা করে আসি ওর সাথে। অতঃপর যে যার মতো চলে গেল। নিলয় নদীর পাড়ে গিয়েই দেখতে পেল আরফিনকে। আরে আরফিন, তুই এখানে, আর আমি তোকে খুঁজে বেরোচ্ছি। আমাকে খুঁজছিস কেন? শোন, কালকে একটা ফুটবল ম্যাচ আছে যেটাতে তুই ছাড়া আমাদের জেতা অসম্ভব। সেটাই খেলা, ক্লাবের মাঠে চলে আসিস। সে না হয় যাব, তার আগে বল, তুই কি আসার পথে একটা মেয়েকে দেখেছিস? হ্যাঁ দেখেছি, তবে অনেকগুলো। আর এইমাত্র যে মেয়েটা গেল, খাটো করে মুখে তিল আছে। ও, তুই রূপার কথা বলছিস? হ্যাঁ। কে বলতো মেয়েটা? কোথা থেকে উড়ে এসে আগলা পিড়িতি জুড়ে দিল, সাথে রাগি মুঠ। তাও ভালো তুই মার খাসনি। তুই হাসি থামাবি? ওকে ওকে, বলতো ওই মেয়েটাকে। মেয়েটা কি আমাকে চিনে? চিনবে না কেন, অবশ্যই চেনে। তাহলে বল, কে ও? কালকে খেলার মাঠে ও যখন খেলা দেখতে আসবে তখন শুনে নিস। পরের দিন ক্লাব মাঠে টান টান উত্তেজনার এক ম্যাচ চলছে। 2-2 গোলের সমতা নিয়ে অতিরিক্ত সময়ে গড়ালো ম্যাচটা। কে হারবে কে জিতবে বোঝাই যাচ্ছে না। এদিকে অতিরিক্ত সময়ও প্রায় শেষ। ঠিক তখনই আরফিনের এক দুর্দান্ত কিকে স্কোর 3-2 হয়ে গেল এবং সাথে সাথে রেফারির বাঁশি জানিয়ে দিল খেলা শেষ। জয়ী হয়ে মাঠ ছাড়ল আরফিনদের দল। এখন তারা লড়বে বিভাগ পর্যায়ে। সবাই উল্লাসে মেতে উঠেছে। ঠিক তখনই সে গতকালের সেই মেয়েটিকে দেখতে পেল। তারপর, আরে আপনি এখানে? তোমার খেলা দেখতে এলাম। আচ্ছা, আপনি তো আমার থেকে বয়সে ছোট হবেন, তাই না? হ্যাঁ। তাহলে আমাকে তুমি বলে ডাকেন কেন? তুমি বলে ডাকার অধিকারটা তো অনেক আগেই দিয়েছ। আপনি আপনার পরিচয়টা দিবেন প্লিজ। তুমিই বুঝে নাও। কিভাবে বুঝবো? জন্মের পর মনে হয় এই প্রথম দেখা হলো, কিন্তু আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি আমার খুব কাছের কেউ। কাছেরই তো। বোন? না। কাজিন? না। ক্লাসমেট? না। ফ্রেন্ড? না, তবে ফ্রেন্ডের থেকে একটু বেশি। বেস্ট ফ্রেন্ড? না। তাহলে? তুমি সবই বলছো, কিন্তু আসল জিনিসটাই বলছো না। আসল জিনিস মানে? আসল জিনিস মানে আসল জিনিস। যদি কিছু মনে না করেন
তবে একটা কথা বলি। হ্যাঁ বলো। আচ্ছা, আপনি কি আমার গার্লফ্রেন্ড? এই তো এবার ঠিকঠাক বুঝেছো। কি, আমার গার্লফ্রেন্ড আছে? হ্যাঁ। আমি সেটা ভুলেই গেছি। বলেই তো গেছো, শহরে কি কোনো মেয়ের সাথে ইটিস পিটিস করছো সেটা বুঝি আমি জানি না? বিশ্বাস করো, আমি কিছুই করিনি। এত সুন্দর একটা গার্লফ্রেন্ড থাকতে কার সাথে যাব ইটিস পিটিস করতে? হয়েছে হয়েছে, এখন আর ন্যাকা সাজতে হবে না। আচ্ছা, সেদিন তুমি আমার সাথে অমন ব্যবহার করলে কেন? কখন? ওই যে নদীর পাড়ে। সরি, আমার ভুল হয়ে গেছে। আচ্ছা, আমি ইদানিং কাউকে চিনতে পারছি না, কেন বলো তো? আমার কি কিছু হয়েছে? না না, তোমার কিছু হয়নি, তুমি একেবারে সুস্থ। এই আরফিন, এদিকে আয়। আমাকে ডাকছে, আমি যাই, পরে কথা বলবো। বিকালে নদীর পাড়ে চলে যেও। আচ্ছা। অতঃপর আরফিন চলে যায় এবং সবার সাথে বিজয়ের উল্লাস করে। সামনের সপ্তাহে তাদের বিভাগীয় খেলা। তারা এখন জেলা চ্যাম্পিয়ন। ক্লাব থেকে বাসায় ঢুকতে যাবে, ঠিক সে সময়ে তার বাবার কিছু কথা শুনতে পায়, যা তার নিজের কানকেও অবিশ্বাস করতে বাধ্য করে। সমীর বাবু, আপনার কাছে আপনার ছেলের বিষয়ে একটা কথা জানার ছিল। হ্যাঁ বলুন। আমি কয়েকদিন ধরে খেয়াল করছি আরফিনের ফিরে আসার পর থেকে কেমন যেন হয়ে গেছে। কেন, কিছু হয়েছে নাকি? তেমন কিছু না, সেদিন আরফিনের সাথে দেখা হলো, ও আমাকে চিনতেই পারলো না। ও, এই কথা? শুধু আমাকেই না, গ্রামের অনেককেই সে চিনতে পারে না। আপনি আমার বিজনেস পার্টনার, তাই আপনার কাছে আমি বিষয়টা লুকাবো না। তাহলে বলুন। আসলে আরফিনের ওই দুর্ঘটনার পর থেকে তার পূর্বের স্মৃতি কিছুই মনে নেই। সে এখন কাউকে চিনতে পারে না। যে যা বলবে ও সেটাই বিশ্বাস করবে। সেজন্যই বলি, ও এতটা পরিবর্তন হয়ে গেল কিভাবে? আচ্ছা, ওর কি আর পূর্বের স্মৃতি ফিরবে না? ফিরতেও পারে, আবার নাও পারে। ডাক্তার বলেছে তার স্মৃতি ফেরার সম্ভাবনা খুবই কম। খুবই দুঃখজনক। আচ্ছা, তাহলে সেই কথাই রইল, আপনি আমাকে 20 মণ মাছ কিনে পাঠিয়ে দিবেন। হ্যাঁ অবশ্যই, আপনি কোনো চিন্তা করবেন না, সময় মতো মাছ পেয়ে যাবেন। আচ্ছা, তাহলে আজ আমি উঠি। আচ্ছা, কোনো চিন্তা করবেন না, সময় মতো মাছ পেয়ে যাবেন। অতঃপর লোকটি চলে গেল। এখন আরফিন বুঝতে পারছে কেন সে কাউকে চিনতে পারে না। তার কাছে বিষয়টা পরিষ্কার হলেও আরও একটু পরিষ্কার হওয়া দরকার। এজন্য সে তার বাবার কাছে যায়। বাবা, তোমার সাথে আমার কিছু কথা ছিল। কি কথা বলো? তার আগে বলো, আমি যেটা জানতে চাইবো সেটা সত্যি জবাব দিবে কি? তোর কাছে কি মিথ্যা বলবো নাকি? তুই বল। আমি কি অসুস্থ? না, তুই একদম সুস্থ। তাহলে আমি কাউকে চিনি না কেন? আমি আমার পূর্বের কথা কিছুই মনে করতে পারি না কেন? আচ্ছা, তোর তো পড়ালেখা শেষ, এবার কি করবি? আমি কিন্তু এটার উত্তর চাইনি। চাকরি করবি নাকি আমার ব্যবসাতে একটু হাত লাগাবি? আমার দিব্যি, তুমি আমার প্রশ্নের উত্তর দাও। সত্যি তুই জানতে চাস? হ্যাঁ, আমি জানতে চাই। তোর ওই ফেরি ডুবির কথা মনে আছে? না। ওই দুর্ঘটনার পর থেকে তোর পুরনো সব স্মৃতি মুছে গেছে, এই জন্য তুই কাউকে চিনতে পারিস না। এই কথা আমাকে আগে বলনি কেন? দেখ, সব বাবাই তার ছেলের ভালো চায়, তাহলে এই খারাপ সংবাদটা তোকে কিভাবে বলি? আরফিন এখন সম্পূর্ণ এক নতুন পৃথিবীর মানুষ, যার পূর্বের কিছুই মনে নেই। আচ্ছা, তার যে স্মৃতিশক্তি হারিয়ে গেছে সেটা কি সবাই জানে? হয়তো হ্যাঁ, অথবা না। বিকালে রূপার সাথে তার দেখা করার কথা ছিল, কিন্তু আরফিন সে কথা ভুলেই যায়। গত 2 দিনে সে বাসা থেকেই বের হয় না। 2 দিন পরে যখন সে সেলুনিতে যাচ্ছিল, তখনই দেখা হয়ে যায় রূপার সাথে। আরফিনের চোখে বিস্ময় থাকলেও রূপার চোখে ছিল রাগ। কি ব্যাপার, সমস্যা কি তোমার? কই, আমার আবার কিসের সমস্যা? আগে একবার ডাকলেই ছুটে চলে আসতে, আর এখন দেখা করতেই চাও না। দেখো, আমার সেসব কিছুই মনে নেই। এতটা অবুঝ তুমি নও। আমি জানি না তুমি বিষয়টা জানো কি না, তবুও বলছি। হ্যাঁ বলো। আমি আমার পুরনো সব স্মৃতি হারিয়ে ফেলেছি। তোমার সাথে কাটানো দিনগুলোর কথা আমার কিছুই মনে নেই। সেটা তো আমি আগে থেকেই জানি। জানো কিভাবে? নিলয়ের থেকে শুনেছি। তার মানে এতদিন তুমি বিষয়টা জানতে? হ্যাঁ জানতাম। তারপর থেকে আমার প্রতি করুণা দেখাচ্ছ? তোমার প্রতি করুণা দেখাবো কেন? যাকে ভালোবাসা যায় তাকে কখনো করুণা দেখানো যায় না। সব বুঝি, আমি তোমাদের করুণার পাত্র হয়ে থাকতে চাই না।
আরে তুমি এইসব বলছো কেন? ভালো থেকো। যদি কখনো আমার স্মৃতি ফিরে আসে তবে আমিও ফিরে আসবো তোমার কাছে। অতঃপর আরফিন চলে যায়, আর আরফিনের দিকে তাকিয়ে থাকতে থাকতে কখন যে চোখ বেয়ে দুপোটা অশ্রু বেরিয়ে এসেছে রূপা সেটা বুঝতেই পারেনি। আরফিনের মন জুড়ে এখন বিষণ্ণতা, সবার করুণার পাত্র সে। এজন্য সে সবার থেকে একটু দূরে থাকতে চায়। সে তার স্মৃতিশক্তিকে পুনরায় ফিরে পেতে চায়। এজন্য সে ডাক্তারের কাছেই যায়। ডাক্তার সাহেব, আমি কি আমার পুরনো স্মৃতিগুলো আর ফিরে পাবো না? দেখুন, স্মৃতিশক্তি একবার হারিয়ে গেলে তা কিভাবে যে ফিরে আসবে সেটা কেউ বলতে পারে না। তার মানে আমি কি আমার স্মৃতিগুলো ভুলে যাব? এই করোনা নিয়ে বেঁচে থাকবো? দেখুন, আপনার অবস্থা আমি বুঝতে পারছি, কিন্তু আমাদের কাছে আপনার স্মৃতি ফেরানোর জন্য কোনো চিকিৎসা নেই। তবে আপনার বিষণ্ণতা কাটানোর একটা উপায় আছে। কি উপায়? আপনি কিছুদিন কোনো সুন্দর প্রাকৃতিক জায়গা থেকে ঘুরে আসুন। এতে আপনার মন মস্তিষ্ক কিছুটা চাপমুক্ত থাকবে। ওকে ডাক্তার সাহেব, আপনাকে ধন্যবাদ। অতঃপর আরফিন চলে আসে। এখন তার কোনো নির্জন জায়গাতে ঘুরে আসা দরকার। এজন্য সে নিলয়ের সাথে দেখা করতে যাবে, তার আগেই নিলয় হাজির। কিরে আরফিন, তুই থাকিস কোথায়? তোকে দেখা যাচ্ছে না। দোস্ত, আমি বিশাল বিষণ্ণতার মধ্যে আছি। কি বিষণ্ণতা আমাকে বল। তুই তো জানিস আমি আমার স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছি। এই জন্য ডক্টর বলল কিছুদিন কোনো নির্জন জায়গা থেকে ঘুরে আসতে। ভালোই তো হলো, আমরা তো দুদিন পরে খুলনাতে যাচ্ছি, তুইও তো যাবি। সেখানে না হয় সুন্দরবন ঘুরে আসতে পারবি। সত্যি তো, আমার তো খেয়ালই ছিল না এক ঢিলে দুই পাখি মারা যাবে। দুদিন পর তারা বিভাগীয় টুর্নামেন্টের জন্য খুলনাতে যায়। যখন তারা খুলনাতে পৌঁছালো তখন প্রায় সন্ধ্যা। তারা আরেকটা স্টপে নামবে। যেহেতু বাস থেমেছে তাই আরফিন বাস থেকে নেমে পানির বোতল আর কিছু খাবার কিনতে যায়। সেখান থেকেই গল্পের নতুন মোড় শুরু। মামা, 2 বোতল মিনারেল ওয়াটার আর 2টো ব্রেড দিন তো। এই নেন। কত টাকা হয়েছে? 120 টাকা। এই নেন। অতঃপর আরফিন খাবার নিয়ে বাসে উঠে আসে। দোস্ত, এই নে, আপাতত এইগুলো খেতে হবে। এগুলো তো খাবো, যদি টিমের সঙ্গে যেতাম তাহলে না খেয়ে থাকতে হতো। কেন যে তোর সাথে এলাম। চা খাবি? বাস ছেড়ে চলে যাবে, চা পরেও খাওয়া যাবে। আরে গেলে যাক, আমরা না হয় পরের স্টপে অন্য লোকাল বাসে চলে যাব। অতঃপর দুজন চা খেয়ে বাসের অপেক্ষায় থাকে, কিন্তু ঘন্টা পার হয়ে যাওয়ার পরেও কোনো বাসের দেখা মিলল না। দেখ, তোর কথা শুনতে গিয়ে এখনো রাস্তায় দাঁড়িয়ে থাকতে হচ্ছে। এখন পর্যন্ত একটা বাসের দেখাও মিলল না। সত্যিই তো। আচ্ছা, এই শহরে কি বাস চলে না? মহানগিরি শহরে তো বাস চলবেই, কিন্তু আজকে একটাও দেখা যাচ্ছে না। তাহলে আর কি, একটু অপেক্ষা করি। অপেক্ষা কর, আমি একটু পাশের দোকান থেকে গিয়ে খোঁজ নিয়ে আসি। অতঃপর নিলয় চলে গেল এবং কিছুক্ষণ পরে তথ্য নিয়ে ফিরে এলো। কি রে, কি তথ্য পেলি? আজকে নাকি লোকাল বাসের মালিকের ধর্মঘট রেখেছে। আজকে আর কোনো লোকাল বাসের রাস্তায় চলবে না। তাহলে এখন উপায়? উপায় আর কি, আমি তোর ঘাড়ে চড়বো আর তুই দৌড়াবি। দোস্ত, ওই দেখ একটা সিএনজি, চল ওটাতে উঠে চলে যাই। অতঃপর সিএনজির কাছে গিয়ে দেখলো সিএনজিতে আগে থেকেই লোক উঠেছিল। তবুও নিলয় সিএনজি চালককে অনুরোধ করলো, ভাই পরের বাস স্ট্যান্ডে যাবেন? যাব, উঠেন। আমরা দুজন আছি, যাওয়া যাবে? সরি ভাই, দুজন যাওয়া যাবে না। প্লিজ ভাই, দেখেন না যাওয়া যায় কি না। পিছনে তো 2 জন বসার জায়গা দেখা যাচ্ছে। ভাই, ওরা এই শহরের ডন রাজের লোক, ওদেরকে কিছু বলা যাবে না। আপনি একা হলে আমার পাশে বসে যেতে পারতেন, কিন্তু 2 জন সম্ভব না। ভাই যাবেন কিনা তাই বলেন। ভাই, আপনি বেঁচে আছেন? মাথায় কি সমস্যা নাকি? দেখতে পান না? আপনাদের নিয়ে যাব, কিন্তু তার আগে আপনি ওদের সামনে যান। দোস্ত যাস না, যদি তোর কিছু করে দেয়। আরে আপনি যান, দেখবেন ওরা আপনাকে দেখে পালাবে। সত্যি তো? হ্যাঁ সত্যি। তারপর ড্রাইভার নিলয় ও আরফিন গেল সিএনজির কাছে। অতঃপর, কি রে, তোর সিগারেট আনতে এতক্ষণ লাগে? আপনাদের আমি আর নিয়ে যাইতে পারুম না। তুই জানিস আমরা কার লোক? আপনারা ডন রাজের লোক। সেটা জেনেও নিতে চাচ্ছিস না? আপনাদের জোর জবরদস্তির দিন শেষ। শালা, তোর পাকনা গজিয়েছে তাই না?
মরার শখ হয়েছে? মরার শখ আপনাদের হয়েছে। ভালো করে দেখেন কে আইছে। অতঃপর চালকটি সরে গেল আর আরফিন সামনে এলো। আপনি? কি আমাদের যেতে দিবে না? কে বলেছে দিব না? আপনারা বসেন, আমরা উঠে যাচ্ছি। দোস্ত ব্যাগ নিয়ে আয়। উনি কেন কষ্ট করবে, আমরাই এনে দিচ্ছি। অতঃপর লোক দুটি নেমে আরফিন আর নিলয়ের ব্যাগ এনে দিল এবং তারা দৌড়ে চলে গেল। সিএনজিতে চড়ে আরফিন আর নিলয় যেতে লাগলো। আচ্ছা দোস্ত, তোকে দেখে ওই দুজন লোকের ওভাবে মুখ শুকিয়ে গেল কেন? আমি কি জানি? তোকে দেখে দৌড়ে পালালো। আমি তো কিছুই বুঝতে পারছি না। এটার একটা রহস্য আছে নিশ্চয়ই। দাঁড়া, সিএনজি মামাকে বলে দিই কি। তাও করতে পারিস। মামা একটা কথা বলবেন? হ্যাঁ বলেন। আচ্ছা, ওই লোকগুলো আমাকে দেখে এইভাবে পালালো কেন? কারণ ওরা আপনাকে সুমন ভাই ভেবেছে। সুমন ভাই কে? সুমন ভাই ছিল এই শহরের সবচেয়ে বড় গ্যাংস্টার কিং ও গরিবের বন্ধু। তো তিনি এখন কোথায়? শুনেছি রাজের লোকেরা তাকে মেরে নদীতে ভাসিয়ে দিয়েছে। কি সাংঘাতিক। তবে একটা কথা। কি কথা বলেন? আপনি একটু সাবধানে থাকবেন। কেন? কারণ তারা আপনাকে সুমন ভাই ভেবে আপনার উপর হামলা করতে পারে। কি সব যে বলেন, আমার উপর আবার হামলা করতে যাবে কেন? যেভাবে প্রথমে আপনাকে আমি সুমন ভাই ভেবেছিলাম, সেভাবে তারাও আপনাকে সুমন ভাই ভেবে হামলা করতে পারে। আরে এসব কিছু হবে না। তবে ভালো লাগলো যে আপনি একজন অপরিচিতের জন্য চিন্তা করছেন। দোস্ত, বিষয়টা কিন্তু ঠাটার বিষয় না, এমনটাও কিন্তু হতে পারে। তোর মতো এত ভীতু আমি জীবনেও দেখিনি। সবই তো তোর কাছে মজা লাগে। মামা, আপনাদের বাস স্টপে এসে গেছি। ও আচ্ছা, কত টাকা ভাড়া হয়েছে? ভাড়া দিতে হবে না। কেন? অনেক দিন পর সুমন ভাইকে আপনার মধ্যে দেখলাম, মনটাও খুশি হয়ে গেল। আরে ভাড়া নেবেন না কেন? এটা তো আপনার পেশা। বলেন কত টাকা ভাড়া হয়েছে? 60 টাকা। এই নিন 100 টাকা। এত টাকা কেন? এটা আমি খুশি হয়ে আপনাকে দিলাম। সত্যি আপনি একেবারে সুমন ভাইয়ের মতোই। অপরদিকে রাজের ওই লোক দুটি এসে রাজকে জানায় বিষয়টা। ভাই, সর্বনাশ হয়ে গেছে। যে সর্বনাশ করবে তাকে তো অনেক আগেই মেরেছি, নতুন করে আবার কি হলো? সুমন মরেনি, এখনো ও বেঁচে আছে। কি বলিস? নিজের হাতে ওকে মেরে নদীতে ভাসিয়ে দিয়েছি, তবু ও বাঁচলো কিভাবে? বিশ্বাস করেন ভাই, নিজের চোখে আমরা ওকে দেখেছি। সুমন আর একটা ছেলে এসেছে। তোদের কথা যদি সত্যি হয়ে থাকে, তবে এবার সুমনকে এমনভাবে মারবো যাতে ও বাঁচতেও ভয় পায়। এখন কি করব? এখন কিছুই করা যাচ্ছে না, পুরো শহরের পুলিশ আমাকে খুঁজছে। তাহলে কি আমরা বসে থাকবো? বসে থাকবো না, ওর মৃত্যুর ছক তৈরি করব। শোন, তোদের একটা কাজ করতে হবে। বলেন কি কাজ? তুই কি সুমনের ঠিকানা জানিস? না ভাই। তাহলে ওকে কোথায় দেখেছিস? বাস স্টপে। তোদের প্রথম কাজ হবে ওর ঠিকানা খুঁজে বের করা। তারপর দেখবি ও কোথায় কোথায় যায় আর কার কার সাথে মিশে। ওকে ভাই। শোন, সাবধানে কাজ করবি, ও যেন ঠিক বুঝতে না পায়। ওকে। আর এখানেও কম আসবি, তা না হলে পুলিশ ঠিক পেয়ে যেতে পারে আমাকে। জি ভাই। ঠিক আছে, তোরা যা, বাকিটা আমি দেখছি। অতঃপর সবাই চলে গেল। এখন রাজের মনে এক ধরনের ভয় কাজ করছে। সত্যি কি সুমন বেঁচে আছে? আজকে বিভাগ পর্যায়ে প্রথম রাউন্ডের খেলা। আরফিন, নিলয় ও দলের সবাই অনুশীলনে ব্যস্ত। হঠাৎ নিলয় খেয়াল করে গতরাতে সিএনজির ওই দুইটি লোক মাঠের পাশে দাঁড়িয়ে আছে। আরফিন, ওই দেখ গতকালকের ওই দুজন লোক। আরে তাই তো। ওরা এখানে কি করে? প্র্যাকটিস দেখতে হয়তো এসেছে। না, লোক দুটোর মধ্যগতি আমার ভালো লাগছে না। আমার মনে হয় তুই যদি ফুটবলার না হয়ে গোয়েন্দা বিভাগে যোগ দিতি, তবে দেশের একটা সন্ত্রাসীও থাকতো না। আমার সন্দেহটা হেলান নিস না, পরে পস্তাতে হবে। অনুশীলন শেষ করে যখন তারা হোটেলে ফিরছিল, তখনও লোক দুটি তাদেরকে ফলো করছিল। বিষয়টা নিলয় লক্ষ্য করলেও সেটা আরফিনকে জানায়নি। বিকালে তাদের খেলা। তাদের সাথে খেলা হবে যশোর জেলার। গ্যালারিতে অনেক দর্শকের সমাগম। সবাই যার যার জেলাকে সাপোর্ট দিচ্ছে।
90 মিনিটের শ্বাসরুদ্ধকর এক ম্যাচে কুষ্টিয়া জেলা 1-0 গোলে যশোর জেলাকে হারিয়ে তাদের নকআউট পর্ব নিশ্চিত করল। খেলা শেষেও ওই লোক দুটিকে গ্যালারিতে দেখা যায়। এবার নিলয় পুরোপুরি নিশ্চিত যে ওই লোক দুটির কোনো বাজে উদ্দেশ্য আছে। আরফিন, ওই দেখ, ওই লোক দুটো এখানে। খেলা দেখতে এসেছিল মনে হয়। যারা খেলা দেখতে এসেছিল তারা সবাই চলে গেছে, তাহলে এরা এখনো এখানে কি করে? সত্যি তো, খেলা তো অনেক আগেই শেষ হয়ে গেছে। তোকে আরও একটা কথা বলিনি। কি কথা? সকালে যখন প্র্যাকটিস করে হোটেলে যাচ্ছিলাম তখন লোক দুটো আমাদের পিছু নিচ্ছিল। তার মানে ওরা কি আমাদের ফলো করছে? আমারও তো সেটাই মনে হচ্ছে। যাওয়ার পথে যদি ওদেরকে দেখিস তাহলে আমায় বলবি। অতঃপর আরফিন আর নিলয় হোটেলে ফিরছিল, তখনও দেখতে পায় লোক দুটি তাদের পিছু নিয়েছে। ওই দেখ, আবারও পিছু নিচ্ছে। ওদের মতলব বোঝার জন্য আমাদের একটা গেম খেলতে হবে। হ্যাঁ বল। আমার সাথে একটু পিছনের দিকে হাঁট। এবার দেখ লোক দুটোর অবস্থান কি। ওরাও পিছিয়ে গেছে। এবার আমি সামনের দিকে যাব আর তুই পিছনে, তাহলেই বোঝা যাবে ওরা কাকে ফলো করছে। ওকে। অতঃপর দুজন দুদিকে যায়, কিন্তু লোক দুটি নিলয়কে ছাড়িয়ে আরফিনের পিছনে যেতে থাকে। প্ল্যান অনুযায়ী দুজন দুদিকে থেকে ধাওয়া করে, কিন্তু লোক দুটি পালিয়ে যায়। আমি নিশ্চিত এরা আমাকেই ফলো করছে। আমি তো প্রথমে বলছিলাম। কিন্তু এরা আমার পিছু নিয়েছে কেন কি জানি। এই রহস্য খুঁজে বের করতেই হবে। অপরদিকে আমি ওই সুমনের তথ্য নিয়ে এসেছি। গুড, ওর বিষয়ে সবকিছু খুলে বল। ভাই, ওর নতুন নাম আরফিন। ও এখন কুষ্টিয়া জেলার টিমের ফুটবলার। গ্যাংস্টার কিং এখন আবার ফুটবলার হয়ে গেছে। বাহ বাহ। ভাই, একটা সমস্যা হয়ে গেছে। কি সমস্যা? ভাই, আমরা যে ওকে ফলো করছি ও সেটা বুঝে গেছে। ধরা পড়তে পড়তে বেঁচে গেছি। বুঝে গেল কিভাবে? সাবধানে কাজ করতে পারিস না? ভাই, আমরা সাবধানেই কাজ করেছি, কিন্তু ওর সাথে আরেকটা ছেলে থাকে, ও বিষয়টা বুঝে গেছে। ছেলেটা কে? জানি না ভাই, এখন কি করব? ওদের যেখানেই পাবি সেখান থেকেই তুলে আনবি। জি ভাই। খুব সাবধানে কাজ করবি, এবার যেন কোনো গন্ডগোল না হয়। তারপর বাকিটা আমি দেখছি। দোস্ত, ঘুরতে যাবি? কোথায় যাবি? সুন্দরবন চন্দ্রমহল। কখনো জোয়ার ভাটা দেখেছিস? সেটা আবার কি? শুনেছি নদীতে জোয়ার ভাটা হয়, যাবি নাকি? যাওয়া যায়। তুই রেডি হয়ে নিচে যা, আমি আসছি। অতঃপর তারা রেডি হয়ে ঘুরতে বের হলো। অনেকদিন পরে আরফিন একটু স্বস্তি পাচ্ছে। এক পর্যায়ে তারা রূপসা ব্রিজের উপর আসে। এই দেখ রূপসা নদী, উপরে ব্রিজ আর নিচে নদী। আমার মনে হচ্ছে আমি এখানে আগেও এসেছি। আসতেও পারি, স্বপ্নে তো অনেক জায়গায় যাওয়া যায়। স্বপ্ন নয়, বাস্তবে আমি এখানে এসেছি। বেস্ট একটা জোকস বলছিস। জোকস না। ওই দেখ, আজকেও ওই দুটি লোক, সাথে আরো কয়েকজন। চল ওদের কাছে। যাওয়াটা কি ঠিক হবে? জানতে হবে না ওরা আমাকে ফলো করছে কেন। অতঃপর লোকগুলোর কাছে গিয়ে, কি ব্যাপার, আপনারা আমাকে ফলো করছেন কেন? কি ব্যাপার, বোবা নাকি, কথা বলতে পারেন না? ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিস কি? উঠা শালা দুইটারে। লোকটি বলা মাত্রই বাকি লোকগুলো আরফিন ও নিলয়কে মিনি বাসে করে তুলে নিয়ে গেল। যেহেতু তাদের উপর ক্লোরোফর্ম মারা হয়েছে, তাই তারা এখন অজ্ঞান। আরফিনের যখন জ্ঞান ফিরল, এখন সে একটা অন্ধকার ঘরে নিজেকে আবিষ্কার করলো। চেয়ারের সাথে তার হাত পা বাঁধা, পাশে আরেকটা চেয়ারে নিলয়কে বেঁধে রাখা হয়েছে। নিলয়? এ নিলয়? কে কে? আমি। তোর জন্য এই অবস্থা। এখন আমরা কোথায় সেটা বলতে পারবি? জানি না। দেখ আশেপাশে কেউ আছে কিনা, ডাক দিয়ে দেখ। কেউ আছেন? আমাদের বাঁচান। শালা চুপ কর, একদম চিল্লাবি না। ভাই, কে আপনারা? আমাদের এভাবে বেঁধে রেখেছেন কেন? চুপচাপ থাক, বস এসে তোদের জবাব দিবে। কে সেই বস? কেন সে তাদেরকে কিডন্যাপ করেছে? যত ভাবছে রহস্য ততই বেড়ে যাচ্ছে। এই রহস্যের শেষ দেখতেই হবে। অবশেষে কেউ একজন তাদের দিকে এগিয়ে আসার পায়ের শব্দ শুনতে পেল। কে আপনি? আর আপনি আমাদের কিডন্যাপ করেছেন কেন? তোরে কিসের জন্য কিডন্যাপ করেছি বুঝতে পারছিস না? আমরা আপনার কি ক্ষতি করেছি? আমাদের ছেড়ে দিন। ছেড়ে দিব? তবে এখানে নয়, একেবারে পরপারে, যেখান থেকে আর ফিরে আসবি না। দেখুন, আপনার কোথাও একটা ভুল হচ্ছে। আপনি যাকে ভেবে আমাদেরকে ধরে এনেছেন, আমরা কিন্তু তারা নয়। রাজ কখনো ভুল করে না। আর শোন,
সুমন, তুই যতই চালাকি করিস না কেন এখান থেকে কিছুতেই পালাতে পারবি না। আমার নাম আরফিন। আপনারা সুমন নামে কাউকে ধরতে গিয়ে আমাদেরকে ধরে এনেছেন। শালা, তুই যতটা পেন দিস নাই তার থেকে তোর এই ক্যারেক্টার আমাকে অনেক বেশি পেন দিচ্ছে। কি ভেবেছিলি নাম চেঞ্জ করে ফেললে তোকে আমি চিনতে পারবো না? তোকে ঠিকই চিনেছি। এই কে আসিফ? জি ভাই। এদের দিকে খেয়াল রাখবি। ওকে। শালাদের কিছুই খেতে দিবি না। ওকে। তারপর সময় মতো দুইটাকেই শেষ করে দিব। ওকে ভাই। অতঃপর রাত চলে গেল। আরফিন নিজেও জানে না যে সুমনকে তারা খুঁজছে সেই সুমনই আরফিন, সবচেয়ে বড় গ্যাংস্টার কিং আরফিন। 24 ঘন্টা ধরে তারা কিছুই খেতে পায়নি। রাত এখন প্রায় 12টা। রাজের সব লোকেরা ঘুমাচ্ছে। ঠিক এই সময়ে তাদের পালাতে হবে, বাঁচতে হলে পালাতে হবে। চুপি চুপি নিলয়কে ডাক দেয় আরফিন। নিলয়, কি? একটু একটু করে এদিকে সরে আয়। কেন? আমাদের পালাতেই হবে। পালাবি কিভাবে? এদিকে এগিয়ে আয়, আমি দাঁত দিয়ে তোর হাতের বাঁধনটা খুলে দিব, তারপর তুই আমারটা খুলে দিবি, তারপর দুজনে পালাবো। গুড আইডিয়া, তাড়াতাড়ি কর। অতঃপর আরফিন দাঁত দিয়ে নিলয়ের হাতের বাঁধন খুলে দেয় আর নিলয় আরফিনের বাঁধন খুলে দেয়। তারপর দুজনে আস্তে আস্তে বেরিয়ে যেতে থাকে। কিন্তু অন্ধকারে নিলয় কিছু একটার সাথে ধাক্কা খায় এবং শব্দ হয়, যার ফলে রাজের লোকেরা টের পেয়ে যায় এবং তাদেরকে ধাওয়া করে। দৌড়াতে দৌড়াতে তারা এক পর্যায়ে জঙ্গলের মধ্যে ঢুকে যায়, যার ফলে রাজের লোকেরা তাদেরকে খুঁজে পায় না। দোস্ত দাঁড়া, দেখ লোকগুলো আর আমাদের পিছু করছে না। লোকগুলো আমাদের মারার জন্য পিছনে কেন পড়েছে? আমার মনে হয় ওই দিন সিএনজি চালক বলল যে তোকে সাবধানে থাকতে। মনে হয় গ্যাংস্টার কিং সুমনের মতো চেহারা তোর মতোই ছিল। হ্যাঁ, হতে পারে। এখন আমরা কি করব? ঠিক বলছিস, কি করা যায়? ওরা তো আমাদের পেলেই মেরে ফেলবে। সকাল না হওয়া পর্যন্ত কিছু করা যাচ্ছে না। সকাল হলে পুলিশকে জানাতে হবে বিষয়টা। ঠিক বলেছিস। সারা রাত মশার অত্যাচার সহ্য করে সকালে যখন পুলিশ স্টেশনে গেল, তখনও পুলিশের কোনো বড় কর্মকর্তাকে দেখা যাচ্ছে না। থানার বাইরে কেবল 2-1 হাবিলদার দাঁড়িয়ে। হাবিলদারের কাছে গিয়ে, স্যার, আমাদের সাহায্য করুন। আরফিনের মুখের দিকে তাকিয়ে হাবিলদারের মুখটা ভয়ে শুকিয়ে গেল। কি ভাবছেন স্যার? হ্যাঁ বলুন। স্যার, আমাদের দুজনকে হত্যা করার জন্য একটা গ্যাংয়ের লোকজন আমাদের পাগলের মতো খুঁজছে। আপনাদের হত্যা করার জন্য? জি, শুনেছি আমার মতো দেখতে নাকি এখানে সুমন নামে একজন গ্যাংস্টার কিং ছিল। হ্যাঁ ছিল। ওই গ্যাংয়ের লোকগুলো আমাকে সমানভাবে কিডন্যাপ করেছিল। তারপর আমাদের খুনের হুমকি দেয়। ভাগ্য ভালো আমরা পালিয়ে আসতে পেরেছি। খুব বাঁচা বেঁচে গেছেন। আচ্ছা, আপনি কি তাদের কাউকে চেনেন? দেখলে চিনবো। সে একজন বড় মাপের গ্যাংস্টার, আর তাদের কথাই ফাঁকে শুনেছি পুলিশ নাকি তাকেও খুঁজছে। আচ্ছা, ওই পোস্টার তো দেখুন তো। ওই লোকটা কি আপনাদের কিডন্যাপ করেছিল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এ লোকই। এর নাম রাজ। 2 এমপি হত্যার দায়ে এর বিপক্ষে শুড অ্যান্ড সি অর্ডার আছে। আমরা এখন কি করব? একটু বসুন, এমপি সাহেব এলে আপনাদের সুরক্ষার ব্যবস্থা করা হবে। ধন্যবাদ। এটা তো আমাদের ডিউটি। আপনাদের সাহায্যে রাজকে ধরা যেতে পারে। অপরদিকে, এতগুলো মানুষ মিলে মাত্র 2 লোককে দেখে রাখতে পারলি না? ভাই, আমাদের একটু ঘুম ঘুম ভাব এসেছে, আর ওরা সুযোগ বুঝে পালিয়েছে। তোদের দিয়ে কিচ্ছুই হবে না, খালি খাস আর ঘুমাস। ভাই, আমরা ওদেরকে ধাওয়া করছিলাম, কিন্তু ওরা জঙ্গলের মধ্যে কিভাবে যেন হারিয়ে গেল। তারপর তোরা ফিল্মের ভিলেনদের মতো ওদের না খুঁজেই চলে এলি। ভাই, আমরা অনেক খুঁজেছি কিন্তু ওদের কোথাও পাইনি। সুমন ছুটে যাওয়ার মানে আমার মৃত্যু অবধারিত। এবার ও ওর প্রতিশোধ নিয়েই ছাড়বে। ভাই, আমরা ওকে আবার ধরে আনবো। ও তোদের মতো এত মাথা মোটা না, ও গভীর জলের মাছ। ওকে এবার অন্যভাবে ধরতে হবে। কিভাবে? শোন, এবার ওকে যেখানে পাবি সেখানেই ওকে গুলি করে মেরে দিবি। কিন্তু তাতে কি আপনার প্রতিশোধ কমবে? সেটাও তো ঠিক। শোন, এক কাজ কর, তোরা এখন গিয়ে ওর টিমের সবাইকে কিডন্যাপ করে আনবি, তাহলেই ও আসবে। ভাই, যদি ও পুলিশকে খবর দেয়? সুমন কখনোই পুলিশকে খবর দিবে না, কারণ ও কখনোই পুলিশ স্টেশনে যায় না। যা, তাড়াতাড়ি কাজ কর। জি ভাই। দেখি এবার সুমন আমার হাত থেকে কিভাবে রক্ষা পায়।
আরফিনদের নিরাপত্তা ও রাজকে ধরার জন্য পুলিশের সাথে আরফিনের কথোপকথন। আপনি আমাদের থেকে পুরোপুরি নিরাপত্তা পাবেন। ধন্যবাদ স্যার। আপনি কি রাজের গোপন আস্তানার খবর আমাদের দিতে পারবেন? স্যার, তাদের আস্তানার ঠিকানা আমার মনে নেই, কিন্তু তাদের আস্তানায় একবারে জঙ্গলের ভিতরে। জায়গাটার বর্ণনা দিতে পারবেন? ঠিক মনে করতে পারছি না। আপনাকে একটা মিশনে দেওয়া হবে, আপনি কি আমাদের সাহায্যেতে মিশনটায় যেতে প্রস্তুত? অবশ্যই। আমার জন্য যদি কোনো গ্যাংস্টার ধরা যায় তবে নিজেকে গর্বিত মনে হবে। আচ্ছা, আপনাদের কাছে এই জিপিএস ট্র্যাকারটা দেওয়া হলো, এতে আপনাদের অবস্থান আমরা খুব সহজেই জানতে পারবো। কিন্তু আমাদের যদি কোনো সমস্যা হয় তবে, যদি রাজের লোকেরা আমাদের উপর হামলা করে তবে? সিম্পল, আপনাদের হাতে যে ব্যান্ডটা দিয়েছি ওটাতে ক্লিক করবেন, তাহলে আমরা দ্রুত আপনাদের কাছে পৌঁছে যাব। ওকে স্যার। আপনাদের জন্য 2টি বুলেট প্রুফ জ্যাকেট আছে, এগুলো পরে বের হবেন যাতে আপনাদের গায়ে গুলি লাগলেও কিছু না হয়। ইয়েস স্যার। আমরা এখান থেকে বেরিয়ে যতটা পারেন নির্জন জায়গাতে ঘুরবেন, যাতে ওরা আপনাদের কিডন্যাপ করতে পারে। আর তাছাড়াও ভয় পাবেন না, আপনাদের উপর আমাদের পুরো ডিপার্টমেন্টের নজর থাকবে। ধন্যবাদ স্যার। লেটস স্টার্ট দ্য মিশন। অতঃপর আরফিন এবং নিলয় দুজন বেরিয়ে যায়। পুলিশের কথা মতো তারা যত সম্ভব নির্জন রাস্তাতে ঘুরতে থাকে, যাতে খুব সহজেই রাজের লোকেরা তাদেরকে কিডন্যাপ করতে পারে। হঠাৎ তারা রাজের একজন লোককে তাদের পিছু পিছু আসতে দেখে। আরফিন, ওই দেখ, রাজের লোক পিছু নিচ্ছে। আমিও তো সেটাই চাচ্ছিলাম। এখন কি করবি? চুপচাপ হাঁটতে থাক, দেখবি ওদের পুরো দলবল নিয়ে হাজির হয়ে যাবে। আমার একটু ভয় লাগছে। আরে ভয়ের কি আছে, পুলিশ তো আমাদের নিরাপত্তার জন্যই আছেই। কথাটি বলা মাত্রই রাজের দলবল তাদেরকে ঘিরে ধরল। তারপর কালো রঙের একটা গাড়িতে করে নিয়ে গেল রাজের আস্তানায়। তারপর, ভাই, ওই শালাদের ধরে এনেছি। আমার সামনে নিয়ে আয় শালাদের। যতক্ষণ তাদেরকে আনা হচ্ছিল ততক্ষণে নিলয় ব্যান্ডের উপরে বাটনে ক্লিক করে দেয়। অতঃপর যখন তাদেরকে রাজের সামনে আনা হলো। কিরে সুমন, কি ভেবেছিলি এই রাজের হাত থেকে পালিয়ে যাবি? আমি আগেও বলছি, এখনো বলছি, আমি সুমন না। তুই যেই হোস না কেন, তোকে আজকে মরতেই হবে। আমাকে মারবি সেটা তুই? বেস্ট জোকস অফ দ্য ইয়ার। তোর কি কোনো সন্দেহ আছে যে আমি তোকে না মেরে ছেড়ে দিব? তোর কি মনে হয় আমাদের তুই কিডন্যাপ করেছিস? হ্যাঁ, আমি তোদের কিডন্যাপ করেছি আর আমি তোদের মারবো। তোর ভুল ধারণা, আর যেটা ভাবছিস সেটা তো ভাবনাই থেকে যাবে। তোকে আমরা কিডন্যাপ করেছি। মরার আগে মানুষের অনেক কিছুই মনে পড়ে, যা ইচ্ছা ভেবে নে। একটু অপেক্ষা কর, দেখবি তোর সাজানো প্ল্যানে তোরই মৃত্যু হবে। শালা, আমি চাইলে তোকে এখনই মারতে পারি, কিন্তু তোকে এত সহজে মরতে দিব না। তোর মৃত্যু হবে কঠিনভাবে। আমাকে মারার সাহস তোর মতো লোকাল গুন্ডার নেই। তাহলে দেখ আমার সাহস। আর 10 পর্যন্ত গুনবো, তারপরেই তোর মৃত্যু। 10, 9, 8, 7। এখন পর্যন্ত পুলিশ আসছে না কেন? তারা তো অনেক আগেই বাটনে ক্লিক করেছে। এদিকে রাজের গণনাও প্রায় শেষ। গুড বাই, পরজন্মে দেখা হবে। এটা বলে গুলি চালানোর আগেই পুলিশ চলে এলো। সবাই নিজের অস্ত্র ফেলে দিন, কেউ নিজের জায়গা থেকে এক পাও নড়বেন না। এ কি, পুলিশ পুলিশ আমার ঠিকানা পেল কোথায়? কারণ মৃত্যু কোনো ঠিকানা লাগে না, মৃত্যু নিজেই আসে। একটু আগে কি যেন বলছি, পরের জন্ম দেখা হবে। যা এবার জেলে, এই জীবনে আর দেখা হবে না। অতঃপর পুলিশ রাজের দলের সবাইকে গ্রেপ্তার করে নিয়ে গেল। এ কি, আপনার পা দিয়ে রক্ত ঝরছে? একটু তো ঝরছেই। পায়ে গুলি লেগেছে আর বলছেন একটু? চলুন তাড়াতাড়ি হাসপাতালে ভর্তি করতে হবে। 2 দিন পর। ডাক্তার সাহেব, আমার ছেলেকে কবে বাড়িতে নিয়ে যেতে পারবো? দেখুন, রোগীর এখনও কিছু ট্রিটমেন্ট বাকি। তাছাড়াও বাড়িতে নিতে চাইলে নিতে পারেন, তবে রোগীকে প্রচুর কেয়ারে রাখতে হবে। সেটা নিয়ে আপনি চিন্তা করবেন না। সেটাই চিন্তার বিষয়। আমরা রোগীর সাথে একজন নার্স পাঠিয়ে দিতে চাই, যিনি রোগীর খেয়াল রাখবে। নার্স লাগবে কেন? আমার বৌমা আছে না। বৌমা? বিয়ে করলাম না, বৌমা এলো কোথা থেকে? তাহলে আপনারা হাসপাতালের সকল খরচ পরিশোধ করে রোগীকে নিয়ে যেতে পারেন। ধন্যবাদ ডাক্তার সাহেব। ডাক্তার চলে যাওয়ার পর
বাবা তুমি ডক্টরকে মিথ্যা বললে কেন? কি মিথ্যা বললাম? আমার বিয়ে হলো কবে? বৌমা পেলে কোথায়? হয়নি, তবে হবে। কে এই বৌমা? আমার বাবার তো আমি একমাত্র ছেলে, তাহলে বৌমা এলো কোথা থেকে? খুব রহস্যের বিষয়, জানতেই হবে বিষয়টা। তার মানে বাবার কি আর একটা ছেলে আছে? হতে পারে না। 6 মাস পর। কি রান্না করেছো? এগুলো খাওয়া যায়? না জানি কি দেখে বাবা এই মেয়ের সাথে আমার বিয়ে দিল। কি কি হয়েছে? এত চিল্লাচিল্লি কেন? না মানে বলছি তরকারিতে ঝালটা একটু বেশি হয়েছে, আমি তো এই ঝাল খাই না। কি মনে করো আমি কিছু বুঝি না? আমাকে বিয়ে করে তো তুমি ফেসে গেছো। কি বলো এসব? আমি তো তোমাকে অনেক ভালোবাসি। বুঝি, এত ঢপ দিতে হবে না। মার ডালা, এ কে আইলো জীবনে? ভালোবাসলে দোষ, না বাসলেও দোষ। গল্পটি কেমন হচ্ছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, 2 থেকে 3 দিন হিসাব করবেন আপনারা। নতুন মাফিয়া সিরিজ গল্প আসবে, পুরোপুরি নতুন সিরিজ অ্যান্ড রহস্য ভরা।